আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে আলোচনা করা হবে। পদার্থ কি? যার ভর আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। তাহলে প্রথমে আসি আমরা পদার্থের গঠনে। আমরা দেখতে পাচ্ছি যে এই পদার্থটা অণু আর পরমাণু দিয়ে গঠিত। পরমাণু মূলত কি দিয়ে গঠিত? অণু কি দিয়ে গঠিত? অণু হচ্ছে পরমাণু দিয়ে গঠিত। এই পরমাণু কি দিয়ে গঠিত? এই পরমাণু গঠিত হয়েছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দিয়ে। এই যে পদার্থ, এই পদার্থ যখন গঠিত, মানে পদার্থ যখন তৈরি হয়, তখন কিন্তু তার ভিতর থাকতে হবে অণু, এবং এই অণু যখন তৈরি হবে তার ভিতর থাকতে হবে পরমাণু। এই পরমাণু যখন তৈরি হবে তার ভিতর থাকতে হবে স্থায়ী কণিকা তিনটি: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখন এই ইলেকট্রনের উপর ভিত্তি করে অণুগুলো, পরমাণুগুলো অণুতে রূপান্তরিত হয় ইলেকট্রনের উপর ভিত্তি করে। তো ইলেকট্রনের উপর ভিত্তি করে কিভাবে পরমাণুগুলো অণুতে যায় বা কিভাবে অণুর সৃষ্টি হয়, সেটি এখন তোমাদেরকে আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো দেখো, আমরা যদি অক্সিজেনের সাথে অক্সিজেনকে যুক্ত করি, তাহলে এখানে অক্সিজেনের একটা পরমাণু, এখানে অক্সিজেনের একটা পরমাণু, এই দুটো মিলে হলো একটি অক্সিজেন অণু। ঠিক এমনি ভাবে আমরা যদি সোডিয়ামের সাথে ক্লোরিনকে যুক্ত করি, তাহলে এখানে অ্যারো দেওয়াই ভালো। সোডিয়ামের সাথে যদি ক্লোরিন যুক্ত করি, তাহলে আমরা পাবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটি অণু। তো এই যে সোডিয়াম আর ক্লোরিন এরা একত্রিত হলো, অক্সিজেন আর অক্সিজেন একত্রিত হলো, কিভাবে এরা একত্রিত হলো? এটির মূল কারণটাই হচ্ছে এই ইলেকট্রন। এই জন্য পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা আগে আমাদেরকে জানতে হবে যে কিভাবে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস থাকে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। পরমাণুর কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এটি ধনাত্মক আধান বিশিষ্ট, এটি ধনাত্মক আধান বিশিষ্ট বা পজিটিভ চার্জ যুক্ত। এর বাইরে এরকম অনেকগুলো কি থাকবে? কক্ষপথ থাকবে। বাইরে এরকম কক্ষপথ থাকবে, এবং এই কক্ষপথ গুলো দিয়ে, হ্যাঁ, এই কক্ষপথ গুলো দিয়ে ইলেকট্রন গুলো সাজানো থাকে। তো কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে সেটির একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। সেই সূত্রটি হলো 2n²। এটি আমরা বোর পরমাণু মডেল থেকে পেয়েছি। 2n², 2 n মানে হলো কক্ষপথের সংখ্যা। যদি n 1 নাম্বার কক্ষপথ হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 2টি। 2 2 উপর স্কয়ার। যদি 2 নম্বর কক্ষপথ হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 8টি। 2 ইন্টু 3 এর উপর স্কয়ার, 3 নম্বর কক্ষপথ হলে হবে 18টি। 2 ইন্টু 4 এর উপর স্কয়ার, 4 নম্বর কক্ষপথ হলে হবে 32টি। মানে পরমাণুর কক্ষপথ এই 4 নম্বরের, সর্বোচ্চ 4 নম্বরে গিয়ে আবার ওখান থেকে আবার ব্যাক করে 8 নম্বর পর্যন্ত আসবে। মানে 4, তারপরে 5, 5-এ 32টি থাকবে, 6-এ থাকবে হচ্ছে তোমার 18টি, 7-এ থাকবে হচ্ছে 8টি, এবং 8-এ থাকবে 2টি। এইভাবে পরমাণু, মানে পরমাণুতে ইলেকট্রন গুলো বিন্যস্ত হয়ে আছে। তো এখন এই যে পরমাণু যে বিন্যস্ত করব আমরা, এই বিন্যস্ত করতে গেলে শুধু কক্ষপথে আমরা এই ইলেকট্রন গুলো সরাসরি ভাবে বিন্যস্ত করতে পারি না। তাহলে শুধু কক্ষপথে বিন্যস্ত যদি না করা হয়, তাহলে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত করা হয়? এর আবার কক্ষপথ গুলোর আবার উপকক্ষপথ থাকে, যেটাকে আমরা উপশক্তি স্তর বলি। এই উপশক্তি স্তর গুলোতে ইলেকট্রন গুলো বিন্যস্ত থাকে। যেমন একটি
গ্রামের কতগুলো বাড়ি নিয়ে যেমন একটা ঘর মানে গ্রাম হয়, একটি বাড়ির কতগুলো ঘর নিয়ে যেমন একটা বাড়ি হয়, একটি বাড়ির ঘরগুলোতে কোন ঘরে কয়টি মানুষ থাকবে বা কোন জিনিস থাকবে এটি যেমন বিন্যস্ত করে দেওয়া হয়, ঠিক এমনি ভাবেই পরমাণুর যে সরি পরমাণুতে যে উপশক্তি স্তর গুলো আছে, শক্তি স্তর গুলানের অর্থাৎ প্রধান শক্তি স্তর গুলানের যে উপশক্তি স্তর গুলো আছে, সেখানেও ইলেকট্রন গুলো এভাবে বিন্যস্ত করা থাকে। তো উপশক্তি প্রধান শক্তি স্তর গুলোর নাম হচ্ছে কে, এল, এম, এল। আর উপশক্তি স্তর গুলোর নাম হচ্ছে এস, পি, ডি আর হলো এফ। তো এই এস, পি, ডি, এফ কে প্রধান শক্তি স্তরে শুধু একটি উপশক্তি স্তর থাকে, এল এ দুইটি উপশক্তি স্তর থাকে, এম এ থাকে তিনটি, এস, পি আর হলো ডি, এবং এল এ থাকে এস, পি, ডি আর হলো এফ। তো এই যে মানে উপশক্তি স্তর গুলো, এই উপশক্তি স্তর গুলোর আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6টি, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10টি, এবং এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 14টি। তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে প্রথম যে ইলেকট্রন আছে তার চাইতে 4টা ইলেকট্রন পরেরটাতে বেশি, এবং তার থেকে আর 4টি ইলেকট্রন তারপরটাতে বেশি, এবং তারপরটাতে আর 4টি ইলেকট্রন বেশি। তো এখন তোমরা এই যে প্রধান শক্তি স্তরে লক্ষ্য করে দেখো শুধুমাত্র এস উপশক্তি স্তর, তাহলে ইলেকট্রন থাকবে হচ্ছে কয়টি? 2টি। এর ইলেকট্রন থাকবে হলো 2টি। এখানে 2টা আছে, এর ইলেকট্রন থাকবে 8টি। এখানে 3টা আছে, এই 3টা মিলে হচ্ছে কয়টি? 18টি। দেখো 8, 18টি। হ্যাঁ, 2 আর 6 8 আর 10 18টি, আর এটাতে আছে হচ্ছে 32টি। এই হলো এই পাশে যে আমরা হিসেব করে দিলাম সেই হিসাব। তো এখন এই উপশক্তি স্তর গুলো প্রধান শক্তি স্তরে কিভাবে আহ, বিন্যস্ত থাকে, মানে সাজানো থাকে, সেটা আমরা এখানে দেখলাম। এখন আমরা যখন ইলেকট্রন গুলো বিন্যাস করবো, সেক্ষেত্রে উপশক্তি স্তরে ইলেকট্রন গুলো যাওয়ার কোনো নিয়ম আছে কিনা, মানে ইলেকট্রন গুলো সাজানোর কোনো নিয়ম আছে কিনা। হ্যাঁ, উপশক্তি স্তরে ইলেকট্রন গুলো সাজানোর একটা নিয়ম আছে। সবচেয়ে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে তার থেকে শক্তিশালীতে ইলেকট্রন যাবে, ক্রমান্বয়ে আস্তে আস্তে উপরের দিকে যাবে। যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এরকম স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে। ঠিক এইভাবেই ইলেকট্রন গুলো ক্রমান্বয়ে শক্তি স্তর গুলো একটার পর একটা করে বাড়তে থাকে। যেমন প্রথমে আমার ইলেকট্রন যায় 1s শক্তি স্তরে, এর চাইতে বেশি শক্তিশালী হলো 2s, এর চাইতে বেশি শক্তিশালী হচ্ছে 2p, এর চাইতে বেশি শক্তিশালী হচ্ছে 3s, এর চাইতে বেশি শক্তিশালী হচ্ছে 3p, এর চাইতে বেশি শক্তিশালী হচ্ছে 4s, এর চাইতে বেশি শক্তিশালী হচ্ছে 3d। তো এখানে একটু বেশ বোঝার বিষয়টা আছে, দেখো যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, তখন প্রথম শক্তি স্তরে দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে দিলাম, তৃতীয় শক্তি স্তরে এখানে প্রবেশ করার পরে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে। তো উপর শক্তি স্তরে ওই যে শক্তিক্রমের কথা বলা হলো, যে 4s এর থেকে 3d এর শক্তি বেশি হওয়ায় 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে 3d তে ইলেকট্রন প্রবেশ করে। তো এই শক্তি গুলো কিভাবে বের করতে হয় সেটি তোমাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব, যে কিভাবে শক্তিগুলো বিন্যস্ত থাকে উপশক্তি স্তর। এখন আমরা একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখব এই সূত্রগুলো, অর্থাৎ এই নিয়মগুলো কিভাবে প্রয়োগ করতে হয়। ধরো সোডিয়ামেরই দিলাম আমি, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি। এই 11টি ইলেকট্রন সোডিয়ামের প্রথমে আমরা প্রথম শক্তি স্তরে দেখব, যে প্রথম উপশক্তি স্তরে আমার প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। এরপরে দ্বিতীয় যে শক্তি স্তর আছে, দ্বিতীয় শক্তি স্তরের প্রথম উপশক্তি স্তরে 2টি, তারপরে দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় উপশক্তি স্তরের 6টি। এই মোট হলো আমার 10টি ইলেকট্রন এখানে এত পর্যন্ত আমরা
এই মৌলটি বিন্যস্ত করতে পেরেছি, অর্থাৎ সাজাতে পেরেছি, ভাগ করে দিতে পেরেছি। তো এখন আর কয়টা ইলেকট্রন থাকলো এখানে? এখন আর একটা ইলেকট্রন বাকি আছে। সেই একটা ইলেকট্রন পরবর্তী যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তরের প্রথম উপশক্তি স্তরে সেটি প্রবেশ করবে। এটাই হলো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম। তাহলে ইলেকট্রন বিন্যাসের এই সাধারণ নিয়ম আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো সাধারণ নিয়মের সবগুলো ভালোভাবে করতে পারবো। আরেকটা আমরা ইলেকট্রন বিন্যাস করি, এই ইলেকট্রন বিন্যাস করে আরেকটু বোঝার চেষ্টা করি। ধরো ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20 ইলেকট্রন বিন্যাসে আমরা প্রথম উপশক্তি স্তরে দুটো দিব, দ্বিতীয় কক্ষপথের প্রথম উপশক্তি স্তরে দুটো দিব, দ্বিতীয় কক্ষপথের দ্বিতীয় উপশক্তি স্তরে 6টা দিব, তৃতীয় কক্ষপথের প্রথম উপশক্তি স্তরে দুটো দিব, এরপরে তৃতীয় শক্তি স্তরের দ্বিতীয় উপশক্তি স্তর এখানে আমরা 6টা দিব, মোট কটা হলো 18টা। এরপরে আমার 3D-তে না গিয়ে ইলেকট্রনটা প্রবেশ করবে, পড়েছে যে আমরা দুইটা দিব। তাহলে আমার উপশক্তি স্তর প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তরে একটা ছিল, একটাতে দিয়েছি। দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর দুটা ছিল, দুটাতে দিয়েছি। তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 3টা ছিল, কিন্তু আমরা দুইটাতে ইলেকট্রন দিতে পেরেছি, তৃতীয়টাতে না দিয়ে আমাদেরকে চতুর্থটাতে যেতে হয়েছে। সুতরাং চতুর্থটাতে দেওয়ার পরে যদি আমাদের ইলেকট্রন থাকে তাহলে আবার সেটা তৃতীয়টার যে তৃতীয় উপশক্তি স্তর আছে সেখানে প্রবেশ করবে। তাহলে আমরা সেটাই দেখবো এখানে যে SC স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম 21। তো প্রথম শক্তি স্তরে দুটো দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে প্রথম উপশক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় উপশক্তি স্তরে 6টা, তৃতীয় শক্তি স্তরে প্রথম উপশক্তি স্তরে 2টা, তৃতীয় শক্তি স্তরে দ্বিতীয় উপশক্তি স্তরে 6টা। তারপর 3D অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের তৃতীয় উপশক্তি স্তরে আমরা দিতে পারলাম না, 4s দেয় আমরা 2টা দেওয়ার পরে আমার একটা বাঁচে, সেই একটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। এখন তোমরা এখানে লক্ষ্য করো, প্রথম শক্তি স্তরে 2টা আছে, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন কিন্তু আসছে কয়টা? 9টা, এবং চতুর্থ শক্তি স্তরে থাকবে কয়টা? 2টা। এই হলো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম। তো সাধারণ নিয়ম এর পরে আমরা শিখবো হলো ব্যতিক্রম নিয়ম। তো ব্যতিক্রম নিয়মটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।